আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা আপনারা দেখতে পাচ্ছেন, ডিপ্লোমা অ্যাডমিশন 2026, অর্থাৎ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ভর্তি পরীক্ষা 2026-27 সেশনে সিলেবাস সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে, প্লাস হচ্ছে কিভাবে প্রিপারেশন নিলে আপনারা 26-27 সেশন যেটা রয়েছে সেইখানে ভালো মার্কস সহ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন, সেসব বিষয় নিয়ে আমি আজকে আলাপ আলোচনা করব। প্লাস হচ্ছে বিগত সালের কি ধরনের প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলোর প্যাটার্ন সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন, এবং যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমে আমি যে বিষয় বলবো যে 2026-27 সেশনে পূর্ণাঙ্গ যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস হবে 100 মার্কসের। আপনারা জানেন সেই সিলেবাস হবে টোটাল 100 মার্কসের। এই টোটাল 100 মার্কসের যে বিষয়টা, সেটা কতগুলো ভাগে কিন্তু ভাগ করা আছে। সেই ভাগগুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তা আমরা জানি এই টোটাল 100 মার্কসের মধ্যে 70 মার্কস হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন এবং মানসিক যে দক্ষতা রয়েছে, এই কয়েকটা ক্যাটাগরি সিলেকশন থাকবে। আর বাকি যে 30 মার্কসের বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনারা এসএসসি পরীক্ষায় যে উত্তীর্ণ হয়েছেন তার রেজাল্টের উপর ভিত্তি করে এটি কাউন্ট করা হবে। তো মূলত আমরা এই যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ভর্তি পরীক্ষার জন্য যে সিলেবাস, সেই সিলেবাসে আমরা জানি বাংলা 10 মার্কস, ইংরেজি 10, গণিতে 20, পদার্থ 10, রসায়ন 10 এবং মানসিক দক্ষতাতে আমরা জানি 10 মার্কস। এই টোটাল 70 মার্কসের এমসিকিউ পদ্ধতিতে প্রশ্ন হবে। এবং এই প্রশ্নটা আসলে কোন জায়গা থেকে হবে? আপনারা যে 9-10 এর যে বইটা স্টাডি করেছেন, এই 9-10 এর বই স্টাডি অংশ থেকেই মূলত প্রশ্নগুলো হবে। তো আমি এগুলো একটু বিস্তারিতভাবে আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করব। তো মূলত এই বাংলা যে 10 মার্কস, এই 10 মার্কসের প্রশ্নটা কিভাবে হবে? তা আপনারা এসএসসি লেভেলের যে বাংলা প্রথম পার্ট বা দ্বিতীয় পার্ট দুটাই পড়াশোনা করেছেন, এই প্রথম দ্বিতীয় পার্ট মিলেই মূলত এই 10 মার্কসের প্রশ্ন হবে। মূলত সেকেন্ড পার্ট থেকেই বেশি প্রশ্নগুলো আসে। তো সেকেন্ড পার্টের মধ্যে আসলে কি কি থাকে? আমরা সেকেন্ড পার্টের মধ্যে পড়েছি কারক, সমাস, বিভক্তি, সন্ধি বিচ্ছেদ, এরকম ক্যাটাগরির যে বিপরীত শব্দ, তারপর বাক্যের পরিবর্তন, এরকম যে বিষয়গুলো পড়েছি, এই বিষয়গুলো যদি ভালোভাবে আপনারা স্টাডি করেন তাহলে এই অংশ থেকেই সরাসরি 10 মার্কসের প্রশ্ন আপনারা কমন পাবেন। আর মূল বইটাও অর্থাৎ বাংলা প্রথম পাঠটাও কিন্তু আপনারা অবশ্যই স্টাডি করবেন। তাহলে বাংলা প্রথম দ্বিতীয় মিলে 10। ঠিক একইভাবেই ইংরেজিতেও কিন্তু 10 মার্কস। এখানেও ইংরেজি প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট যেটি রয়েছে সেখান থেকে মূলত পূর্ণাঙ্গ মার্কস ডিস্ট্রিবিউশন হবে। তো মূলত ইংরেজিতে যে ভার্ব, রাইট ফর্ম অফ ভার্বস, তারপর হচ্ছে কিছু শব্দ দেওয়া থাকবে, শব্দের কারেকশন, তারপর আহ, বিভিন্ন এই রিলেটেড যে বিষয়গুলো রয়েছে, ন্যারেশন, ভয়েস, এইগুলোও কিন্তু আপনারা স্টাডি করবেন। এই অংশ থেকে 10 মার্কস থাকবে। তারপর গণিতের অংশ, এটাও আপনারা স্টাডি করেছেন। মূলত গণিত কেন্দ্রিক যেগুলো সূত্র কেন্দ্রিক কিছু বিষয়গুলো রয়েছে, অর্থাৎ ছোট ছোট অঙ্ক, সরাসরি সূত্র ব্যবহার করে অঙ্কগুলো সমাধান করা যাবে, এই অঙ্কগুলো একটু আপনারা স্টাডি করবেন। মূল বইয়ের যেগুলো প্রশ্নগুলো রয়েছে এই মূল বই থেকে খুব বড় সাইজের না, মোটামুটি ছোট ছোট, আর পাশাপাশি যে গাণিতিক সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো ভালো করে স্টাডি করবেন, তাহলে এই অংশ থেকেও আপনারা খুব ভালো করতে পারবেন। তারপর রয়েছে পদার্থ, রসায়ন, এই দুটো বিষয়। তো যারা সায়েন্সে রয়েছেন তারা তো পদার্থ রসায়ন স্টাডি করেছেনই, আর যারা আর্টস কমার্স রয়েছেন তারাও এখানে কিভাবে এইগুলো সম্পন্ন করবে। তো প্রথমেই যেটা বলবো যে পদার্থ আর রসায়ন এই অংশ থেকে মূলত
খুব সাধারণ প্রশ্নগুলো হয়, কঠিন প্রশ্ন কোনো কিছু নেই। পদার্থ ক্ষেত্রে আপনাদের যারা আর্টস কমার্স রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের সাধারণ বিজ্ঞান বা বিজ্ঞান ক্যাটাগরির যে বইটা রয়েছিল সেই বিজ্ঞান বইগুলো ভালো করে স্টাডি করবেন, পাশাপাশি এই পদার্থ রসায়নের যে বইগুলো রয়েছে এগুলো কালেক্ট করবেন। করলে এখান থেকে আপনারা খুব সহজেই প্রশ্নগুলো পেরে যাবেন। পদার্থবিজ্ঞানের অংশের কথা বলবো যে আপনারা প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অংশগুলো একটু স্টাডি করলেই হবে, ছোটখাটো, কঠিন কিছু নেই। তারপর রসায়নের ক্ষেত্রে বিভিন্ন বিক্রিয়াজনিত ব্যাপারগুলো রয়েছে বা সংকেত, যেমন সালফিউরিক অ্যাসিডের সংকেত, তারপর ক্ষারের সংকেত, এরকম কিছু কিছু জিনিসগুলো দেওয়া থাকবে। সেইখান থেকে আপনাদের আহ চয়েস করতে হবে, যেহেতু এমসিকিউ ক্যাটাগরি সুতরাং এখান থেকে চয়েস করে বৃত্তপাত করতে হবে। তারপর রয়েছে মানসিক দক্ষতা রিলেটেড যেগুলো প্রশ্ন, এটাও খুব সহজ জিনিস। মানসিক দক্ষতা অংশের ক্ষেত্রে মূলত বলবো, যেমন এরকম বলা থাকে যে করিম রহিমের ভাই, রহিম আহ জব্বারের চাচাতো ভাই, এরকম ভাবে হলে তাহলে জব্বার করিমের কে হয়, এরকম মানসিক দক্ষতা রিলেটেড প্রশ্নগুলো খুব সহজ সহজ। এটা মূলত মেন্টালিটি টেস্ট করার জন্য এই অংশটা রাখা হয়েছে। তো মানসিক দক্ষতা রিলেটেড কিছু কিছু বিষয়গুলো আপনারা স্টাডি করবেন, তাহলে খুব সহজেই ওই অংশগুলো পেরে যাবেন। আর আমি চেষ্টা করব প্রত্যেকটা অংশগুলো আপনাদের পর্যায়ক্রমে ভিডিও বানানো। আপনারা যদি সেইগুলো নিয়মিত স্টাডি করেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন বলে আমি মনে করি। আর যে বিষয়টা বলবো যে এসএসসি রেজাল্টের পরেই মূলত এই সার্কুলারটা হয়, আর এই সার্কুলার হওয়ার পরেই আবেদন করা সম্ভব হয়। তো যাদের 2.5 অর্থাৎ 2.5 পয়েন্ট যেটা আমরা বলি এরকম রেজাল্ট সম্পন্ন আছে, প্লাস এসএসসি লেভেলে ম্যাথে যাদের 2.5 বা 3 বা আপ লেভেল এরকম অনেক সময় অনেক রিকোয়ারমেন্টস হয়। মূলত ম্যাথে যাদের 3 আছে এবং 3 সহ যারা 3 পেয়েছেন তারা খুব সহজেই এখানে আবেদন করতে পারবে। তো ভয়ের কোনো কারণ নেই। এই যে এসএসসি রেজাল্ট 30, এটা আসলে কিভাবে কাউন্ট করা হয় সেই বিষয়টা আমি এখানে দেখাবো। 30 মার্কসের এসএসসি রেজাল্টের উপর ভিত্তি করে, অর্থাৎ চতুর্থ বিষয় বাদে যে জিপিএ থাকবে সেটাকে 6 দিয়ে গুণ করে মূলত এই 30 মার্কসের যে বিষয়টা সেটা কিন্তু নিশ্চিত করা হয়। তারপরেও এক এক সময় হয়তো বিভিন্ন প্রেক্ষিতে সেগুলো চেঞ্জ হতে পারে। তো এই বিষয়টা গত 2025-26 সেশন যেটা ছিল সেইখানে এই পদ্ধতিতেই পরীক্ষা হয়েছে, এবং আমি 2025 সালের প্রশ্নের নমুনা সহকারে বিস্তারিত আপনাদের সামনে আলাপ আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি যে বিষয়টা আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে আহ, যারা এখনো ভালোভাবে প্রিপারেশন নেননি, বসে আছেন এসএসসি রেজাল্ট শেষ হওয়ার পরে আমরা প্রিপারেশন নিব, তাদের ক্ষেত্রে বলবো এসএসসি পরীক্ষার রেজাল্টের জন্য আপনারা দেরি না করে এখন থেকে প্রিপারেশন নেন। কারণ এটা একটা সিলেবাস মোটামুটি বড়, দেখতে পাচ্ছেন বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ রসায়ন, মানসিক দক্ষতা, এগুলো অনেকগুলা বিষয়গুলো রয়েছে। তো এইগুলাতে একটা মোটামুটি প্রিপারেশন যদি আপনাদের না থাকে তাহলে ফাইনাল পরীক্ষায় কিন্তু খুব ভালো করা সম্ভব হবে না। তো এখানে শুধু পাশের বিষয়টা কিন্তু আপনারা চিন্তা করবেন না, কারণ এসএসসি পরীক্ষা আপনাদের দেখা গেছে একটা রেজাল্ট হয়েছে সেটা খুব বেশি ফ্যাক্টর এখানে হবে না, বাট এই টোটাল যে 70 মার্কস এখানে রয়েছে এই 70 মার্কস যদি আপনারা খুব ভালো করেন, এই 70 মার্কসে অর্থাৎ ভালো পয়েন্ট পান, তাহলে আপনারা খুব ভালো একটা সাবজেক্ট পাবেন। আর আমি যেটা বলবো, একটা ভালো সাবজেক্ট যদি আপনারা আপনাদের চয়েসফুল সাবজেক্ট পেয়ে যান তাহলে কিন্তু সেটা অবশ্যই আপনাদের জন্য ভালো, পড়াশোনায়ও যেমন মন বসবে, চাকরির বাজারেও কিন্তু আপনারা খুব ভালো করবেন বলে আমি মনে করি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি 2025 সালের ডিপ্লোমা পর্যায়ের সরকারি প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার যে প্রশ্নপত্র হয়েছিল পদ্মা সেটে, সেটা এখানে তুলে ধরেছি। টোটাল সময় ছিল 60 মিনিট আর পূর্ণমান ছিল 70। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। তো সুতরাং বুঝতেই পারছেন নেগেটিভ মার্কিং নেই মানে প্রত্যেকটা অ্যান্সারই আপনারা করতে পারবেন। তো প্রশ্নগুলো কেমন হয় সেই নমুনা তুলে ধরার জন্য মূলত আমি এখানে 2025 সালের যে প্রশ্নটা হয়েছিল সেটা দেখানোর চেষ্টা করেছি।
তো এখানে দেখতে পাচ্ছেন রয়েছে কারেক্ট ফর্ম অফ ভার্ব, সরি কারেক্ট স্পেলিং, এখানে সঠিক বানান কি, গ্রামার। তারপর রয়েছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক বি হলে দশক স্থানীয় অঙ্ক এ হলে সংখ্যাটি কত। তারপর 10 জন শিশুর ওজন এত এত কেজি হলে প্রদত্ত সংখ্যা শিশু উপাত্তের প্রচুরকের মান কত। এই সমীকরণ থেকে এক্স এর সহগ কোনটি। তারপর ইত্যাদি শব্দের সন্ধিবিচ্ছেদ কি, সালফিউরিক অ্যাসিডের সংকেত কি, পিঁপড়াতে কোন অ্যাসিড থাকে। খুব সহজ সহজ, অর্থাৎ এখানে 60 মার্কস দেওয়া আছে, 60 মিনিট সময় দেওয়া আছে, চাইলে কিন্তু খুব অল্প সময়ে পূরণ করা সম্ভব। তারপর 5 জন লোকের 5 পৃষ্ঠা লিখতে 5 মিনিট সময় লাগলে একজন লোকের 1 পৃষ্ঠা পূরণ করতে কত মিনিট লাগবে। ইনপুট ডিভাইস কোনগুলা, ইট হ্যাজ বিন রেইনিং, এরপরে কোনটা হবে, ফর হবে নট হবে। আমরা 2 আওয়ার্স নির্দিষ্ট দেখতে পাচ্ছি, এই জন্য ফর হবে। তারপর নিচের কোনটি ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এই যে বিষয়গুলো এখানে রয়েছে, এগুলো আমি এরপরেও পর্যায়ক্রমে পুঙ্খানুপুঙ্খ আলাপ আলোচনা করার চেষ্টা করব। মূলত আমি দেখানোর চেষ্টা করছি যে টোটাল কত মার্কস থাকে। যেমন এখানে বাংলা প্রথম থেকে এসেছে কপোতাক্ষ নদ কবিতাটি কে লিখেছেন, আকাশে বেড়াই যে, এখানে এক কথায় প্রকাশ আসছে, এরকম বিষয়। তারপর কম্পিউটার রিলেটেড কিছু কিছু বিষয় থাকবে। তো যদিও কম্পিউটার বিষয়গুলো সরাসরি ইয়ে করা নাই, এটা পদার্থবিজ্ঞানের একটা অংশ হিসেবে পরিগণিত হয়। তারপর বাংলা প্রথম পাঠে বাংলাদেশের জাতীয় কবির নাম কি, খুব সহজ, বায়ুচাপ পরিমাপের একক কি। হ্যাঁ, তারপর গুল্লাই যাওয়া মানে কি, নষ্ট হয়, এরকম খুব সহজ সহজ জিনিস যেগুলো আপনারা কিন্তু অনায়াসে স্টাডি করেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল 70 মার্কসের প্রশ্ন হয়। এই টোটাল 70 মার্কসের মধ্যে যদি আপনারা একটু চেষ্টা করেন তাহলে 70-এর মধ্যে 70 পাওয়াই সম্ভব। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আমি চেষ্টাও করেছি সবগুলা তুলে ধরার জন্য। তো তারপরেও যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে স্টাডির কোনো বিকল্প নেই, অর্থাৎ অধ্যয়নের কোনো বিকল্প নেই। আর এই অধ্যয়নের জন্য আপনাদের মূল বই কিন্তু স্টাডি করতে হবে। মূল বই স্টাডি করলেই কিন্তু আপনারা ভালো করবেন। তো মূল বই স্টাডির জন্য বইগুলো কালেক্ট করবেন সবাই। যারা আর্টস কমার্স রয়েছেন তারা পদার্থ রসায়নের এই বইগুলো আপনাদের কাছে নেই, আপনারা এই বইগুলো কালেক্ট করেন। আর যারা সায়েন্স রয়েছেন তাদের তো আছেই। তো বই শুধু থাকলে হবে না, বইগুলো কিন্তু স্টাডি করতে হবে। তো শুরু থেকে যদি ভালো প্রিপারেশন নেন তাহলে কিন্তু ভালো কিছু করা সম্ভব। তো আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আহসান হাবিব, ইনস্ট্রাক্টর, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত আছি। আমি মূলত সবসময় চেষ্টা করি পলিটেকনিক রিলেটেড ছাত্রছাত্রীদের যাতে উপকার হয় সেই বিষয়গুলো তুলে ধরার জন্য। আর নতুন ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা যাতে আমাদের এই পলিটেকনিক সেক্টরে বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এই সেক্টরে অনায়াসে আসতে পারেন, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই ভালো হয়। আর ভবিষ্যতের জন্য আপনারা জানেন জেনারেল ক্যাটাগরির চেয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ যারা স্টাডি করে তারাই কিন্তু বাস্তব ফিল্ডে খুব ভালো করে এবং খুব অল্প সময়ের মধ্যে ভালো চাকরি তারা পেয়ে যায়। তো আশা করি আপনারা সবাই এই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রিলেটেড পলিটেকনিক বলা হোক আর মনোটেকনিক সহ যেগুলো রয়েছে এইগুলোতে আপনারা অ্যাডমিশনের মাধ্যমে আসেন এবং সবাই চান্স পান, ভালো কিছু করেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।